বিয়ের রাতেই যে বর বউকে একা ফেলে রেখে পালিয়ে গিয়েছিল সে স্বামীকেই আজ 4 বছর পর প্রথমবারের মতো নিজের সামনে দেখে থমকায় সুহা। ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখে ছেলেটার সাজ পোশাক। সুহা আগেও দেখেছে মানুষটাকে, তবে শুধু ছবিতে। এমনকি বিয়ের দিনেও সে তার স্বামীর দিকে চোখ তুলে তাকায়নি, লজ্জায় আজ তাকাচ্ছে। পরনে ব্লেজার, তাও ব্লেজারের ভেতরে শার্টের খোলা অংশটুকুতে উকি দিচ্ছে ফর্সা লোমবিহীন লোক। সরি, পরনে ব্লেজার, তাও ব্লেজারের ভেতরে শার্টের খোলা অংশটুকুতে উকি দিচ্ছে ফর্সা লোমবিহীন বুক। চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারল এই ছেলের জন্যে এত মেয়ে পাগল হওয়ার কারণ। শুধু চেহারাই কি পাগল হওয়ার কারণ? এই ছেলের গলা আর কথাগুলো তো দারুণ ছিল। যে কণ্ঠের সাথে তার বহুদিন আগে পরিচয় হয়েছিল, যে কণ্ঠ আর কণ্ঠ দ্বারা বলা কথাগুলো তাকে কাবু করেছিল বহুদিন আগে। আর তার দরুণই তো প্রথম বিয়েটা নাকচ করলো, পরবর্তীতে সুহা রাজি হয়েছিল বিয়েটা করতে। কিন্তু কে জানতো তাকে দুর্বল করাটাও যে এই ছেলের একটা টোপ ছিল কেবল। সুহা ছোট্ট শ্বাস ফেলে, স্বচ্ছ চোখ জোড়ায় তাকিয়ে বোধহয় সুহাও এই মুহূর্তে পাগল পাগল অনুভূতিটা টের পাচ্ছে। কেন পাচ্ছে? সে তো এই মানুষটার জন্যে ঘৃণা জমিয়েছিল, অথচ এতকাল এই পাড়ার মেয়েদের কাছে আর স্বচ্ছ কাজিনদের কাছে এই ছেলের রূপের প্রশংসা শুনতে শুনতে এতটাই অভ্যস্ত ছিল যে আজ নিজেও মনে মনে এই ছেলের রূপ দেখে বাহ বাহ দিল। কিন্তু মনের ঘৃণাটুকু তো মুছে ফেলবার নয়। তাই তো এতকাল পর স্বামীকে কাছে থেকে দেখেও এক প্রকার এড়িয়ে চলে যেতে লাগলো সে। অথচ পুরোপুরি এড়িয়ে যেতে না যেতে দেখতে পেল সুন্দরী এক মেয়েকেও, সাথে দুইজন ছেলেও। মেয়েটা স্বচ্ছর হাত জড়িয়ে এক প্রকার ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, স্বচ্ছ, মনে হচ্ছে তোর বাবা মা আজ বাসায় নেই। আমরা বরং আজকের দিনটা তোর ফ্ল্যাটেই কাটাতে পারি, বল। সুহা নীরবে মেয়েটার হাত ধরা দেখল, গা জ্বলে উঠল যেন। নিজে গিয়ে মেয়েটার গালে চর বসাতে মন চাইল, অথচ পারল না। স্বচ্ছ ততক্ষণে তাকালো মেয়েটার দিকে, হাত ছাড়িয়ে বিরক্ত সুরে বলল, ফ্ল্যাটে কাটালে আমি কষ্ট করে নিজের বাসায় আসলাম কেন? বাসায় এসেছি যখন বাসাতেই থাকবো। ওই মেয়েকে শায়েস্তা করতেই হবে আমার। মেয়েটা সঙ্গে সঙ্গেই বলল, কে? তোর খ্যাত বউটা? যদি এতদিন পর হাজব্যান্ডকে দেখে আবেগে আপ্লুত হয়ে তোকে জড়িয়ে টড়িয়ে ধরে দোস্ত, তুই কি করবি তখন? সুহার মেজাজ চিরচির করলো। সে খ্যাত? তাকে খ্যাত বলল এই মেয়ে? সুহা দাঁতে দাঁত চিবিয়ে শুনল কেবল। সিঁড়ি পেরিয়ে যেতে যেতে স্বচ্ছ বলল, গর্ধব, তো গান্সি কি করতে তাহলে? সোহা বুঝলো স্বচ্ছ কথাটা ওই মেয়েটাকে বলেছে এবং কেন এনেছে তাও বুঝলো। তবে নিজ স্বামীর সাথে এহেন সুন্দরী নারীর কথোপকথন তার সহ্য হলো না। রাগে নাক ফুলে উঠল। আরেকবার তাকিয়ে দেখলো মেয়েটাকে। ইচ্ছে হলো ঘর মোটকে দিতে, অথচ কিছুই করলো না। সুন্দরভাবে নজর সরিয়ে সিঁড়ি পেরিয়ে যেতে লাগলো। আর ঠিক তখনই স্বচ্ছ তাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই যে মিস, শুনছেন? এই বাসায় কেউ নেই আজ। এই বাসায় কেউ নেই আজ। তাহলে দেয়া কেন বলতে পারেন? সুহার রাগে দাঁত কিরমির করছিল। একটু হলেই যেন স্বচ্ছকে সে রাগে ঝলসে দেবে, অথচ সুহা সে রাগে ছিটাফোটাও প্রকাশ না করে শান্ত হয়ে দাঁড়ালো। ভ্রু কুচকে ঘাড় ঘুরিয়ে স্বচ্ছর দিকে তাকালো পাশে ছেলে মেয়েগুলোর দিকেও। পর মুহূর্তে টান টান স্বরে উত্তর দিল, না, এই বাসার পুত্রবধূকে আজ দেখতে আসছে তো ছেলেপক্ষ, তাই সবাই রেস্টুরেন্টে গিয়েছে। ওখানেই হবে দেখা দেখি। বুঝিনি তো, আশেপাশে পাড়া প্রতিবেশী যদি পাত্রপক্ষের কান ভাঙায় সেই কারণেই। স্বচ্ছ টনক নড়ল। পুত্রবধূ তার নিজেরই বউ? এই কারণে মেয়েটা তাকে শেষ 2 সপ্তাহ জ্বালাচ্ছে কল করে, ডিভোর্সের হুঁশিয়ারি দিচ্ছিল। স্বচ্ছ বিস্ময় নিয়ে বলল, এই বাসার পুত্রবধূ মানে কোন পুত্রবধূ? সুহা উত্তর দিল, একটাই তো পুত্রবধূ এই বাসার, জানেন না? ছেলে তো একটা অকর্মা, তাই ছেলের বাবা মা ভাবলো ছেলের বউয়ের নতুন করে আরেকটা বিয়ে দিক। স্বচ্ছর পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুটাও বিস্ময় নিয়ে বলল, কত বড় সাহস মেয়েটার, দেখেছিস? কত বড় সাহস! আমার এত সুন্দর বন্ধুকে ভুলে ওই মেয়ে নতুন সংসার বাঁধার স্বপ্ন দেখছে। চলো না মহি। স্বচ্ছর অপর বন্ধু স্বচ্ছর কাঁধে হাত দিয়ে দাঁড়ালো, চাপা হেসে বলল, বন্ধু, পাখি তো ফুরুত হয়ে যাচ্ছে। এই তোর বউর ভালোবাসা? আমরা ভাবলাম তোর বউ তোকে ভালোবাসে, গলায় ঝুলে পড়বে, আর এখন দেখি বউ নিজেই তোকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। স্বচ্ছ বন্ধুদের সামনে এহেন অপমান মেনে নিতে পারল না। দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল, মেয়েরে গাল লাল করে দেবো মেয়ের। আমি না জানি বিয়ে করে শখই বা জাগলো কি করে মেয়ের। ভাগ্যিস এতকাল কোন এক গোপন গুপ্তচরের কাছে বউয়ের এসব অবদ্ধতার খবর পেতাম। এখন তো দেখছি সত্যি মেয়েটা অবদ্ধ হয়ে গেছে। সুহা মনে মনে হাসে। গোপন গুপ্তচরটাও যে সে নিজেই, এটা ভেবে পেট ফেটে হাসি পায়, অথচ সামনাসামনি হাসে না। কৌতূহল দেখিয়ে জিজ্ঞাসা করল, আপনার বউ নাকি ভাই? বাধ্যগত বউ ছিল আপনার? বাধ্যগত বউ ছিল না, তবে আমার জন্য পাগল ছিল। 1 ঘন্টা কথা না হলে পাগল পাগল ব্যবহার করতাম।
সত্যি তো সুহা পাগল পাগল আচরণ করত। বিয়ের আগে একটা মাস সময় দিয়েছিল কেবল, স্বচ্ছতাতে সুহা গলে জল হয়ে গিয়েছিল। নতুন নতুন প্রেমে পড়ে সে কি পাগলামি! অথচ দুঃখের বিষয় হলো তাদের সরাসরি একটাবারও দেখা হয়নি। প্রথমে তো সুহাই বিয়েটা নাকচ করে ছেলের মুখ দেখতে চায়নি, পরবর্তীতে স্বচ্ছ ইগো নিয়ে মেয়েকে দেখেনি, শুধু একটা চ্যালেঞ্জ নিয়েছিল যেই মেয়েকে সে তার প্রেমে পাগল করে ছাড়বে। অবশেষে পাগল করেছিল, বিয়েও করলো, তারপর সে নিজেই ছেড়ে দিয়ে বদলা নিল মেয়েটার উপর। সুহা ভেবে দুঃখ পেল, কঠিন স্বরে বলল। কি করে বুঝলেন যে পাগল ছিল? স্বচ্ছ হেসে উত্তর দিল। কারণ আমি পাগল বানিয়েছিলাম তাকে। এখন বলুন, আমার বাসা সবে কোথায় তা জানেন? জানলে ফটাফট বলুন। সুহার মেজাজ খারাপ। তার উপর স্বচ্ছের এহেন প্রশ্ন পছন্দ হলো না, রুড়ো স্বরে বলল। এই বাসায় কে কখন থাকবে তা জানার দায়িত্ব নিশ্চয়ই আমি নিয়ে রাখিনি। বলুন, বাসায় কেউ আছে নাকি নেই না জেনে কোথা থেকে টপকে এসেছেন? এসেছেনই যখন আগে থেকে বলে আসেননি কেন? দ্বিতীয় কথা, কারো কাছে কিছু জিজ্ঞেস করলে সুন্দরভাবে জিজ্ঞেস করবেন। এমন উত্তর পেয়ে স্বচ্ছর মুখটা বোধহয় চুপসে গেল। সুহার দিকে চেয়ে সরু চোখে চাইলো একবার। মেয়েটাকে আগে কখনো দেখেছে বলে মনে পড়ছে না তার। মনে মনে ভেবেই নিল যে হয়তো বাসার ভাড়াটিয়া হবে এই মেয়েটা। এবারে সুন্দরভাবেই বলল। আমি এই বাসার মালিকের ছেলে। আপনি কি জানেন ওনারা কোথায় গেছেন? সুহা আগের মতোই মেজাজ খারাপ দেখিয়ে বলল। বাসার মালিকের ছেলে বলে কি আমি আপনাকে আলাদা সম্মান করব ভাবছেন? স্বচ্ছ ভদ্রতা দেখিয়েও যখন ভদ্র উত্তর পেল না, তখনই বিরক্ত হয়ে বলে উঠল। না করলে আপনাকে বাসা থেকে বের করে দেবে, বেয়াদব মেয়ে। সুহা ভয় পাওয়ার ভান ধরে বলল। বের করে দিবেন? বাহ, ভয় পেলাম আমি। স্বচ্ছ দাঁতে দাঁত চেপে প্রশ্ন ছুড়ল। কি মনে হচ্ছে বের করতে পারবো না আপনাকে? আপনি বের করে দিলেই বা আমি বের হয়ে যাব কেন? টাকা দিয়ে আছি, এমনি এমনি তো আর থাকছি না ভাই। আজাইরা পেঁচাল বাদ দিন তো। কথাগুলো বলেই মুখ কেমন করে নিচে নেমে গেল সুহা। স্বচ্ছ আর ওর বন্ধুরা চেয়ে থাকলো কেবল বোকার মতো। স্বচ্ছ তো বিড়বিড় করে বলল। এই মেয়ে নির্ঘাত আমার বইয়ের থেকে ট্রেনিং প্রাপ্ত বেয়াদব। স্বচ্ছ পাশের বন্ধুটা তখন হেসে বলল। কিন্তু মেয়েটা সুন্দর দোস্ত, প্রপোজ করলে দোষ হবে না নিশ্চয়ই। ছেলেটা কথা বলার পরপরই স্বচ্ছর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা এবারে বলে উঠল। কাকে প্রপোজ করবি? এই মেয়েরে? সমস্যা কি করলে? তোরে তো আর তোর আব্বাই আমার সাথে বিয়ে টিয়ে দিবে না, তাই না? তার চেয়ে অন্য একটা জুটিয়ে নেওয়াই ভালো। উত্তরটুকু দিয়ে ও ছেলেটা ফেল করে তাকায় মেয়েটার দিকে। মেয়েটা নিধি। বাকি দুইজন ছেলে হলো আবির আর সাদাফ, তিনজনই স্বচ্ছর বন্ধু। স্বচ্ছ কেমন করে তাকাতে নিধি কেঁপে তাকালো সাদাফের দিকে। আবার বল। বলল। সাদাফ এই পর্যায়ে বিড়বিড় করেই বলল। কিছু না, চল স্বচ্ছর বউকেই খুঁজতেই আপাতত। স্বচ্ছ হতাশ। সে এসেছিল মেয়েটাকে সায়স্তা করতে, আবারও নিজের প্রেমে হাবুডুবু খাইয়ে মেয়েটাকে গোল দিতে। অথচ এখানে এসেই শুনছে মেয়ে ফুরুত হয়ে যাচ্ছে তার খাঁচা থেকে। স্বচ্ছ ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে একটা নাম্বারে মেসেজ করলো। পরপরই ওই নাম্বার থেকে কল এলো। স্বচ্ছ কল তুললো। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে ভেসে এলো। এটা কি আপনার বাংলাদেশি সিম নাকি মিস্টার অস্বচ্ছ? যাই হোক, আমার টানে অবশেষে দেশে এসে পড়লেন দেখে খুশি হলাম আমি। বিয়েতেও এভাবেই চলে আসবেন। স্বচ্ছ চাপা রাগ হলো। কেন জানি না মেয়েটাকে এখন কষে থাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো তার। তবুও টান টান স্বরে শীতল রাগ দেখিয়ে বলে উঠল। স্বচ্ছর থেকে সব মেয়ে আগ্রহ নিয়ে ঝোঁকে সুহাসিনী। অনাগ্রহ দেখানোর সাহস দেখানি পর্যন্ত কেউ। সে জায়গায় তুমি আমার বউ হয়ে আমায় ছেড়ে অন্য কাউতে ঝুঁকবে? আমারই অপমান আমি চুপচাপ মেনে নেব ভাবলে কি করে সুহাসিনী? সুহা তাচ্ছিল্যের হাসি হাসে, ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে। খুব অহংকার আর নিজের সৌন্দর্যের। আমি কিন্তু আগেও আপনার সৌন্দর্যের প্রেমে পড়িনি অস্বচ্ছ সাহেব। আপনার কণ্ঠের আর কথার প্রেমে পড়েছিলাম। স্বচ্ছ বাঁকা হেসে শুধায়। এবারে সৌন্দর্য প্রেমেও পড়বে, আপাত মস্ত সব কিছুর প্রেমে পড়বে। এমনভাবে প্রেমে পড়বে যে আমায় ছাড়ার কিছুই বুঝবে না। সুহা হাসে, উত্তরে বলে। সুহা নিজের অপমানের শোধ নিজে নিতে পারে মিস্টার অস্বচ্ছ। সৌন্দর্য দেখেই গলে যাব অতটাও হ্যাংলা ভাববেন না আমায়। তাহলে দেখবেন নিজের জালে নিজেই ফেসে যাবেন। প্রতিশোধবশত একটা মেয়েকে বিয়ে করে তারপর তাকে একা ফেলে চলে যাওয়াটা মেয়েটার জন্য কতটা অপমানজনক তা স্বচ্ছ আজও বুঝেই উঠতে পারেনি। বরাবরই একটা বাউন্ডুলে ছেলে স্বচ্ছ। নিজের মর্জি মতো চলে এসেছে সবসময়। সে বাউন্ডুলে স্বচ্ছ
নিজের বিয়ে করা বউকে যেখানে কোনোদিনও দেখেইনি, সেখানে না দেখে না চিনে সে না দেখা বউকে খুঁজে বের করতে ব্যস্ত হয়ে পড়বে, এই প্রত্যাশা করাটাই বোধহয় ভুল। স্বচ্ছ নিজের অদেখা বইয়ের উপর একটা চাপা রাগ দমিয়ে রেখেই ছাদে গিয়ে দাঁড়ালো। সাথে সাথে আসলো নিধি, সাদাফ আর আবিরও। বসার মতো তেমন কিছু না পেয়ে ছাদে দড়িতে শুকোতে দেওয়া একটা বিছানার চাদর টেনে নিল, অথচ বিছানার চাদরের মালিককে তা তাদের কেউই জানে না। অজানা মালিকে সে বিছানা চাদর নিয়ে অনুমতি না নিয়ে ছাদের খসখসে ফ্লোরে বিছিয়ে নিল চারজনে, তারপর বসে পড়ে সেভাবেই বিশ্রাম করলো অনেকটাক্ষণ। অবশেষে দুপুর হতেই খিদের জ্বালায় খাবার অর্ডার করলো চারজন মিলে। খাবার আধা ঘন্টার মধ্যে চলেও আসলো। তারপর খাওয়া শেষে নিধি ছাদে দেখতে দেখতেই চুইংগাম চিবিয়ে বলল, বাবা, তোদের ছাদখানে দেখছি ফুলে ফুলে ঝকঝক করছে দোস্ত। তোর বউয়ের বিয়ের ফুল বোধহয় এখান থেকেই কালেক্ট করা হয়ে যাবে বল।